চাচা, খাবার পরিবেশন করো তাড়াতাড়ি, আর এখানে 3টা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, আমি এই গেলাম আর এলাম, তারপর কফি এনে একে একে সবাইকে কফি দিচ্ছি। যখন আশিককে কফি দিতে যাব, তখন আমার হাত ফসকে কফিটা আশিকের গায়ে পড়ে যায়। তখন রাইসা উঠে এসে এমন একটা কাজ করলো, আমার চোখ বিশ্বাসই করতে পারছে না। আর বৃষ্টির চোখ তো উপরে উঠে যাওয়ার মতো অবস্থা। তাহলে চলো শুনে আসি কি ঘটনা ঘটেছে, যার জন্য সবাই অবাক। রাইসা উঠে এসে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। দেখে কাজ করতে পারেন না? দেখলেন তো, ওর কাপড়টা নষ্ট করে ফেললেন। এখন যান এখান থেকে। আমি চোখের নোনা জল মুছে সেখান থেকে উঠে চলে আসলাম। অনেক কষ্ট হচ্ছে, ভুল তো মানুষই করে। ওইদিকে রাইসা, তুই এটা ঠিক করলি না। চাচার গায়ে হাত তুলতে তোর বিবেকে বাঁধলো না? কি করে পারলি তুই এটা করতে? আমার কিছু খেয়াল ছিল না রে। আসলে আশিক কতটা ছোট হয়ে গেল সেটাই বেশি ভাবছি আমি। আসলেই পর মানুষের জন্য কোনো দরদ ঠিকই ছিল না, কিন্তু নিজের আপন মানুষটার জন্য তো একটুও না। বুঝতে পারবি বলে বৃষ্টি সেখান থেকে উঠে আমার কাছে চলে আসে। রাইসা, আসলে এই কাজটা করা তোমার ঠিক হয়নি। সে তো তার ইচ্ছাকৃতভাবে তোমার উপর ফেলেনি, হঠাৎ পড়ে গেছে। আজকে তো আর কিছু হলো না, তাই আমি আজকে আসি। বলেই আর কিছু না শুনে চলে আসে। আসলে আমি এটা কি করে করতে পারলাম? এইভাবে একটা বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলাম। না, তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তাই আমার রুমের দিকে আসতে থাকে। আমি দুঃখিত, তোমাকে এখানে আসতে বললে আজকে আমার মায়েরটা খেতে হতো না। আমাকে ক্ষমা করে দিও আর চলে যাও এখান থেকে। এখানে থাকলে শুধু তোমার কষ্টই হবে। পিছন থেকে কার কষ্ট হবে শুনি একটু। এটা শুনে আমি আর বৃষ্টি দুইজনেই ভয় পেয়ে যাই, যদি সবটা জেনে যায়। না রে, রহিম চাচাকে আর এক কাজিনের কথা বলছিলাম। আসলে আমার কাজিনকে রহিম চাচা চেনে, সেজন্য। এই মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময়ের ঠিক সূত্র দিয়ে অঙ্কের ফল বের করে। ও আচ্ছা, বৃষ্টি তুই সর, আমি রহিম চাচার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আয়। তখন বৃষ্টি সাইডে চাই, আমি চিন্তায় আছি কি করবে যে, কাছে আসতে হবে তখনই। রহিম চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। আপনার গায়ে হাত ওঠানো আমার ঠিক হয় নাই। আমি সত্যি অনুতপ্ত এই বিষয়টার জন্য। ম্যাডাম, এমনটা বলবেন না। আমারই ভুল ছিল, আমার উচিত ছিল সাবধানে কাজ করা। আপনি তো আমার ভুল ধরিয়ে দিয়েছেন, এতে আপনার কোনো ভুল নাই। আসলে আশিক বৃষ্টিকে পছন্দ করে, তাই এখানে এসেছিল বিয়ের কথা বলতে। আর আপনার ওই কাজ দেখে আমার রাগ উঠে যায়। এইটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি যা ভেবেছিলাম ঠিক তা না। আচ্ছা ঠিক আছে, আর বৃষ্টি মামনির সাথে তা খুব ভানাবে। হুম, কিন্তু আপনার এই ভুলের জন্য আশিক আমাকে কথা শুনিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এভাবে আরো অনেক কথা হলো। একদিন সকালে বাসায় চিল্লির শব্দ শুনে আমি ভিতরে আসি। ভিতরে এসে দেখি কাজের মেয়েটা মেঝেতে পড়ে আছে। এই জরিনা, তোর কি হলো? এমন করে পড়ে গেলি কেন? কিন্তু জরিনার কোনো কথা নেই, নিস্তব্ধ দেহ নিয়ে মাটির সাথে পিষে আছে, ঝাঁকুনির ইচ্ছে শুধু। বাসার সবাই চিন্তিত হয়ে পড়লো। আমার আর বুঝতে বাকি রইলো না জরিনার কি হয়েছে। তাই রাইসা ম্যাডাম, আপনি আপনার পায়ের জুতা খুলে জরিনার নাকে ধরেন। আমার কথা শুনে তো তারা রাগে ফায়ার, তাদের মনে হচ্ছে আমি এমন টাইমেও মজা করছি। চাচা, মজা করারও কিন্তু একটা সময় থাকে। দেখতেছেন মেয়েটা অসুস্থ, আর আপনি মজা করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি মজা করছেন কেন? আরে আপনারা আমাকে ভুল বুঝতেছেন, আমি আপনাদের সাথে মজা কেন করব? আপনি জুতা শুকিয়ে দেখুন না কি হয়। আচ্ছা রাইসা, চাচা যখন বলতেছে একটু জুতা শুকিয়ে দে, তো কি হয়? আচ্ছা ঠিক আছে, তবে যদি খারাপ কিছু হয় তাহলে চাচার কিন্তু খবর আছে। তারপর জরিনার নাকে জুতা শোকাতে জরিনার আস্তে আস্তে ঝাঁকুনি ঠিক হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ রে, আমি একজন ডাক্তার হয়ে যেটা পারলাম না, আর চাচা সেটা করে দিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। তবে এইটা জানলেন কেমনে যে জুতা শুকালে এই রোগ ঠিক হয়? আসলে ধন্যবাদ দিয়ে ঠিক করবেন না, আমরা তো গ্রামের মানুষ। এই রোগটা হচ্ছে পিবি রোগ। এই রোগটা যখন হয় শুধু শরীরে ঝাঁকুনি দেয়, আর মানুষ পানির দিকে যেতে চায়। চামড়ার জুতা শুকালে ঠিক হয়ে যায়। যাক, আপনি জানতেন বলেই আজ জরিনার কোনো সমস্যা হলো না। এভাবে আরো কথা বলে যে যার কাজে চলে যায়। আমি আর বাগানে না গিয়ে রান্নাঘরে যেতে গেলে রাইসা আমাকে থামিয়ে বলে, আচ্ছা চাচা, আপনার কি ভালো কোনো পোশাক নেই? সেই প্রথম থেকেই দেখছি আপনি
এই পুরাতন পুরনো পোশাক পরেন? আসলে ম্যাম, আমি তো আধুনিক না যে আমার কাছে নতুন পোশাক থাকবে। আমার কাছে এগুলোই ভালো মনে হয়। এইটা ঠিক বলেছেন, কিন্তু আপনার কথা বলার ধরনটা পুরাই আমার পাগলটার মতো। ম্যাডাম, মানে আপনার পাগলটা বুঝলাম না। না এমনি, আপনি বুঝবেন না। চলেন আপনাকে নিয়ে শপিং মলে যাই, কিছু পোশাক কিনে দেব। তারপর রাইসা আমাকে আর বৃষ্টিকে শপিং মলে নিয়ে আসলো। এই মলটা অনেক বড়, এখানে সব নামি দামি মানুষরা শপিং করতে আসে। রাইসা আমার জন্য অনেকগুলো বৃদ্ধদের পোশাক কিনলো বৃষ্টির জন্য, এবং বাড়ির কাজের মানুষের জন্য অনেকগুলো কাপড় কিনলো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, রাইসা কার জন্য আরো 6টা এক্সট্রা প্যাকেট কিনলো কাপড়ের। আমি এসব ভাবছি, তখনই দেখছি আপু আর দুলা ভাই মলের ভেতরে ঢুকছে। এই যা, এখন কি হবে? আমাকে তারা চিনবে না এই অবস্থায়, কিন্তু রাইসাকে দেখে তারা সামনে গেল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনারা হঠাৎ এখানে? আর বলিও না, এটা তোমার দুলাভাই। তারপর রাইসা আমাকে পরিচয় করিয়ে দিল। তা ডাক্তার ম্যাডাম, আপনি একা এখানে? আমার বাদর শালা বাবুটা কোথায়? দুলা ভাই আমাকে বাদর বলা? দাঁড়াও, তোমাকে দেখাবো মজা। এই বিপদ থেকে আগে বের হই। দুলা ভাই আপনার বাদর শালা তো গ্রামে থাকে, আর আমি এখানে একা থাকি। তারপর এইভাবে অনেক কথা বলার পরে সবাই রেস্টুরেন্টে গেল। আজকে আমি খাওয়াবো তোমাদের সবাইকে, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আপু আমি থাকতে এটা কিন্তু ভালো হলো না। আর তুমি অন্যদিন পেট ভরে খাওয়াবা, তাহলে পরিশোধ হবে। বলে একটা হাসি দিল। এভাবে খাবারের পর্বটা শেষ করে যে যার বাসায় চলে আসলো। ইস, আপু আমাকে চিনতে পারে নাই, ভাবতেই কেমন যেন হাসি পাচ্ছে। এখন একটু হাসি, আপনারা কি বলেন? একদিন রুমে শুয়ে আছি, তখন বৃষ্টি এসে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেই উদ্দেশ্যে নিয়ে এসেছো সেটা হয়তো পূরণ হবে না। আমি যাব মানে? আমি এখানে রাইসাকে আপন করে নিতে এসেছি। আমি এখানে এসেছি, আমি রাইসাকে ছাড়া যাব না। রাসেল, তুমি বুঝতেছো না, এই ছদ্মবেশী আর কয়দিন থাকবে? একদিন তো ধরা খেয়ে যাবে, সেদিন কিন্তু খবর হবে। কিন্তু এই কথাগুলো রাইসা শুনে ফেলে আড়াল থেকে। ও, এই জন্যই আমার পাগলটা আমার কাছে ফোন দেয় না। আমার কাছে থাকতেও চিনতে পারি নাই। রহিম চাচা, হাততেই হাসি পায়, ছদ্মবেশে ভালোই লাগছে। বলেই সে চলে যায়। আমার একটা কথাই, আমি রাইসাকে ছাড়া এখান থেকে যাব না, আমি যেই বিপদে পড়ি না কেন। এভাবে চলে গেল আরো 2টা সপ্তাহ। আগামী সপ্তাহে নাকি রাইসাদের বাড়িতে অনুষ্ঠান হবে। আপনাদের দাওয়াত দেওয়া আমার কর্তব্য। আপনারা আসবেন, কিন্তু খাবার পাবেন কিনা সেইটা আপনাদের ভাগ্য। রহিম চাচা, আগামীকাল শুক্রবার আমার জীবনের চরম এক সুখের দিন। আমি আমার সবচেয়ে দামি জিনিসটাকে কাছে পাবো, তাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সব কাজ কিন্তু আপনাকেই করে দেখাতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি সবকিছু ঠিকঠাক মতো করব, আপনি কোনো চিন্তা করবেন না। একটু কষ্ট দিই, কি বলেন আপনারা? এই যে শোনেন, ওই দিন কিন্তু আমার হবু শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসবে, তাদের আবার অসম্মান করিয়েন না। রাইসার কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি হাজির। যে কোনো সময় পানি চোখ দিয়ে নিচে গড়িয়ে পড়বে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, মনটা ছোট করে বললাম। তারপর সেখান থেকে চলে আসলাম। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, কি যে হবে জানি না। রাইসা যে বললো তার হবু শ্বশুরের বাড়ি থেকে মানুষ আসবে, তাহলে কি রাইসা আমাকে ভুলে যাবে? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও কেন বোঝে না? আমি তো ওর কোনো চাওয়া পাওয়াতে কোনো বাধা দিইনি। আমার কি দোষ ছিল? এইসব কথা ভাবছি আর চোখের নোনা জল মুছছি। তখনই বাইরে থেকে কেউ একজন আমার রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখে তো অবাক, রাইসা আমার রুমে এসেছে। রাইসা তো আগে কোনো দিনও আমার রুমে আসেনি, তাহলে আজকে কি মনে করে? কি ব্যাপার চাচা, আমাকে দেখে অবাক হলেন যে? আমি আসতে পারি না নাকি? মুখটা একটু ছোট করে বলল, না ম্যাডাম, আসলে সেটা না। আপনি তো আগে এই রুমে কখনো আসেননি, তাই আর কি। আর আপনার বাসা, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। ও তাই? তা চাচা, আপনার পরিবারে কে কে আছে, আর আপনার সন্তান কয়জন? না ম্যাডাম, আমার কোনো সন্তান নেই। আমার বাসায় বাবা মা আর একটা ছোট বোন আছে। কি কম আর দুঃখের কথা, আমার তো কোনো সন্তান নেই। এখন কি করি? তারপর রাইসা মনে মনে ভাবছে, দেখেছেন, তাও সত্যটা বলল না। আরে চাচা, আপনি যেভাবে বুড়ো সেজেছেন তাতে কেউ বুঝবেই না। আর সন্তান? আচ্ছা চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, তাহলে সন্তান নেই কেন? এই মেয়েটা কি করবে বুঝতেছি না। এখন আমি কি করবো?
আসলে আমার কাবিনটা শুধু হয়েছিল, কিন্তু কালেমা হয় নাই। আর আমার বউ তার বাবার বাড়িতে থাকে। তাই নাকি? খুব কষ্টের কথা এটা। তা আপনি চাচিকে আনতে যান নাই কেন? সে যে আমার জীবনে আসতে চায় না, তো নিয়ে আসবো কেমনে? সে যে এখন অন্যজনের স্বপ্ন দেখে। চোখের পানি মুছতে মুছতে বললাম, ইসরে, আমার পাগলটা না জেনেই শুধু কষ্ট পাচ্ছে। জানোয়ার আর একটু কষ্ট পেতে হবে না, মনে মনে বলল রাইসা। আচ্ছা চাচা, আমি এখন আসি। আর দোয়া করি চাচি যেন আপনার জীবনে ফিরে আসে। বলেই চলে গেল। ইসরে, একটু জন্য বেঁচে গেলাম, আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বলতে বলতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দিচ্ছি, তখন বৃষ্টি আসে। রাসেল, তুমি কি অনুষ্ঠানের কথা জানো নাকি? হ্যাঁ, রাইসা বলেছে আমি জানি। আর আর হবু শ্বশুরের বাসা থেকে নাকি লোকজন আসবে। আমি কি সত্যি রাইসাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো? এখনো কিন্তু অনেক সময় আছে, চলে যাও কষ্ট পেতে না চাইলে। কারণ ওই দিন যে কষ্ট ছাড়া কিছুই পাবে না, আর তোমার কষ্টগুলা আমারও কেমন সহ্য হয় না। না, আমি মাঝপথে হার মেনে যাবো না। ওর কষ্ট সহ্য করতে যদি আমার মরণ হয়, তাহলেও আমি মরণকে বরণ করে নেব। সত্যি তুই একটা মানুষই, যে কিনা একটা মেয়েকে এত ভালোবাসে, যে তোকে ভালোই বাসে না, শুধু কষ্টই দিয়ে গেল। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। তারপর ভিতরে চলে গেল। ম্যাডাম, আমাকে আজ একটু ছুটি দিবেন? একটা জায়গায় যেতাম, একটু কাজ ছিল। আপনার তো এখানে কেউ নাই, তাহলে আপনি কোথায় যাবেন শুনি? এই রে, এই মাইয়াটা এই কথাই কেন বলে? এই জায়গাতে তো আমাকে ঠেকিয়ে ফেলে। মনে মনে বলে, আসলে ম্যাডাম, এখানে আমার একটা আত্মীয় আছে, ওখানে একটু দেখা করতে যেতাম আর কি, যদি একটু ছুটি দিতেন। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন, সেটাই যেন মনে থাকে, বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, আপনার কথা আমার মনে থাকবে, এটা কি ভুলতে পারি নাকি? তারপর সেখান থেকে চলে আসলাম। এসে রাস্তায় বৃদ্ধ থেকে আবার আগের মতো চলে আসলাম। ভাবতেই কেমন লাগে, রাইসা আমাকে না চিনে চাচা বলে, আর কয়টা সন্তান সেইটা জিজ্ঞাসা করে। আমি এগুলো ভাবতে ভাবতে আপুদের বাসার দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। একটু দূরে আসতে দেখি আপুকে কয়েকটা ছেলে বিরক্ত করছে। আসলে আপু গাড়ি আর বডিগার্ড ছাড়া হয়তো কোথাও গিয়েছিল। আমি সেখান থেকে দ্রুত আপুর কাছে চলে আসলাম। আপু আমাকে দেখে যেন তার প্রাণ ফিরে পেল। আপু, এরা কারা? আর তোমাকে বিরক্তই করছে কেন? আসলে আমি এদের একটা কাজ করতে মানা করাই, এরা আমাকে মারতে চায়। কাদো কাদো গলায় বললো, কি রে, তোদের এত বড় সাহস? আমার আবুকে মারতে চাস? দেখতে হয়তো তোদের কলিজা কত বড়। হা হা হা, আমাদের কলিজা দেখার আগে তোর কলিজা বের করে ভেজে খেয়ে ফেলু। এই মার শালারে। বাকিদের উদ্দেশ্যে বলল। আমিও সাথে সাথে এক জনকে এক স্টাইলে মেরে পেঁয়াজ মরিচ ছাড়াই আলু ভর্তা বানিয়ে ফেললাম। এই, তোর আপুর কাছ থেকে ক্ষমা চায়, আর বল যে আম্মা আর জীবনে আপনার কাছে আসবো না। বখাটেগুলো সেইটা করলো, আর আমি আপুর কাছে চলে আসলাম। কি দরকার ছিল মারামারি করার? তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? রাগে গলায় বলল, আপু, আমি যদি ওদের এইভাবে না মারতাম তাহলে তোমাকে কি ওরা ছেড়ে দিত বলো? আর আমি বেঁচে থাকতে আমার বোনের কষ্ট হবে, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। সত্যি ভাই, মাঝে মধ্যে মনে হয় তুই মানুষ না, ফেরেশতা। আমাদের বিপদের ঠিক সময়ে এসে উদ্ধার করিস। আপু, আমি ফেরেশতা হতে যাব কেন? আমি পাপাচার দুনিয়ার একটা পাপী বান্দাই মাত্র। হয়েছে হয়েছে, এখন বাসায় চল। তোর সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তারপর আমি আর আপু বাসায় চলে আসলাম। কি বাবা, কেমন আছিস? আর এতদিন পর মায়ের কথা মনে পড়লো, তাই না? আরে আম্মু, তোমাদের কথা আমার মনে পড়ে না, কিন্তু আমার যে আসার কোনো সুযোগ নেই। তোমার বৌমাকে যে আমার আপন করে পেতেই হবে। তখনই পেছন থেকে আব্বু বলে ওঠে, আমি বললাম রাইসার সাথে কথা বলে সব ঠিক করে দেই, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, এটা করলে হয়, কিন্তু তখন প্রমাণ হতো না যে আমি রাইসাকে ঠিক কতটা ভালোবাসি। তোর সাথে কথাই পারবো না, একটা না একটা কথা বলে আমাকে ঠেকিয়ে দিবি। আর শোন, আমার সকল সম্পত্তি তোর আর ঐশীর নামে লিখে দিছি। এটা আমি একা না, তোর মা ঐশী শরীফ মিলেই ঠিক করেছে। বাবার কথা শুনে আমার কিছুটা রাগ হলো, কারণ তাদের কষ্টে গড়া সম্পত্তি আমাকে কেন লিখে দিবে? বাবা, এটা তো শুধুই আপুর, আমাকে কেন দিচ্ছ? এই পিচ্চি, তুই এত কথা বলস কেন? আমাদের কি কম আছে যে তোকে দেওয়ার কারণে আমাদের সম্পত্তি কমে যাবে? তারপরে তাদের সাথে কথা বললাম না ওই বিষয়ে, কারণ জানি এরা আর এইটাকে উল্টাবে না। তারপর তাদের সাথে অনেক কথাই বললাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার আগে বাবা আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিল। বুঝি না এই কার্ড দিয়ে কি হবে। দরজা দিয়ে যখন ভিতরে ঢুকছি তখন বৃষ্টি বলল, কি ব্যাপার চাচা, এখনই চলে আসলেন যে?
দেখলাম রাইসার মুখেও একটু হাসি ফুটে উঠলো। জানি না এই খুশির কারণটা কি। আসলে ম্যাডাম আপনাদের না দেখে থাকতে পারতেছিলাম না, খালি ছটফট করতেছিলাম। তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের দেখতে। এখন অনেক খুশি লাগতেছে, মনে হয় প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য নাকি আপনার রাইসা ম্যাডামের জন্য? কোনটা? আমার কানের কাছে এসে বলল, কি যে বলেন না ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে একই সমান। তা আর একটু সময় থেকে আসলেই পারতেন, অনেক দিন হলো কোথাও যান না। না ম্যাডাম, সেই সকালে গিয়েছি, আর ভালো লাগলো না। আসলে ম্যাডাম আপনাদের সাথে অনেক দিন ধরে আছি তো, আপনারাই আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। রাইসা মনে মনে বলল। পরিবারের মতন কি? আমি তো তোমার পরিবারেরই একজন। এইভাবেই চলে গেল আরো কয়েকটা দিন। কালকে এই বাড়িতে অনুষ্ঠান হবে, জানি না কি হবে। আমি ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালে ঘুম ভাঙে রিয়ার ডাকে। আমি তো রিয়াকে দেখে ভূত দেখার মতো অবস্থা। এই রহিম চাচা আপনাকে কাজ করতে ডাকতেছে, কত বেলা হয়ে গেছে দেখছেন? যাক বাবা, আমাকে তো চিনতে পারেনি। তারপর আমি রিয়াকে পাঠিয়ে দিলাম। রিয়ারা রাতে এসেছে, রাইসা নিজে গিয়ে ওদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে। আমি নিচে গেলাম, কিছু বলছে না, কিছু বললেই আমাকে চিনে যাবে। এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে গেল, মানুষজন চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেল। আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। রাইসা তো আজ আমার থেকে দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে। আমি তাকে ছাড়া কেমনে বাঁচবো? সে যে আমার বেঁচে থাকার উৎস। এইসব কথা ভাবতেছি আর সবাইকে দেখাশোনা করছি। তখন রাইসা ম্যাডাম স্টেজে উঠে মাউথ স্পিকার হাতে নিয়ে আমার নাম বলে এমন একটা কথা বলল, তা শুনে আমার পুরো শরীর থর থর করে কাঁপছে। কথাটা ছিল, আচ্ছা চলুন কথাটা শুনে আসি। আপনাদের তো না বলা পর্যন্ত আমাকে ছাড়বেন না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমার বাড়িতে আসার জন্য আমার এবং আমার স্বামীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছে যার কোনো তুলনা হয় না। সবাই তো এই কথা শুনে কানাকানি শুরু করে দিল, কে সেই মানুষ, কে সেই মানুষ। আপনারা অবশ্যই চিন্তায় আছেন এটা ভেবে যে কে সেই মানুষ। তাহলে শুনুন, সে হলো আমার বাড়ির কাজের লোক রহিম চাচা। সবাই রহিম চাচার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ এত বড় একটা ডাক্তার মানুষ আর তার বাড়ির কাজের লোকের এত মহান বলতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনাদের এই আনন্দ আরো জাগ্রত করে তুলতেই আপনাদের একটা সুন্দর গান শোনাবেন আমাদের রহিম চাচা। আমার কথাই বলতেছে, আমি গান কেমনে গাইবো? আমি যেখানে সবার সামনে কথাই বলতে পারি না। এই কথাটা শুনে সবার করতালি আমার কানে ভেসে আসলো। রাইসা স্টেজে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। আমি স্টেজে গেলাম রাইসার সম্মান বাঁচানোর জন্য, কিন্তু আমি ভাবতেছি আমি গান জানি, রাইসা কিভাবে জানলো? নাকি সবার সামনে আমাকে ছোট করার জন্য রাইসা এরকমটা করতেছে? কি ব্যাপার চাচা, তাড়াতাড়ি গান শুরু করেন, সবাই অপেক্ষা করতেছে আপনার গান শোনার জন্য। আমি অনেক ভাবনা চিন্তার পর একটা পুরাতন গান ধরলাম, কারণ কথাই আছে ওল্ড ইজ গোল্ড। আমি নিচের দিকে তাকিয়ে গান শুরু করলাম। জানি না কি হবে। আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী, তাকে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ব্যাক করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট মনের কথা। আমি যে ছিলাম তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা শুধুই করলো আমার পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে শুধু অন্তরবাসী। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। গানটা বলে হাত দিয়ে চোখের পানি মুছলাম, কিন্তু চারদিক নিস্তব্ধ, কেউ কিছু বলছে না। ভাবলাম এই গান গেয়েছি, কে আর কি বলবে। কিন্তু আমার ধারণাটা ভুল হলো। একটু পরে একে একে সবাই করতালিতে ভরে তুললো। এখন আমার খুব ভালো লাগছে, কারণ আমার গানটা একটু হলেও সবার ভালো লেগেছে। তখনই পাশ থেকে একজন বলে উঠলো, রাইসা মামনি, তোমার বাড়ির কাজের লোক তো অনেক সুন্দর গান বলতে পারে। তার গান শুনে আমি মুগ্ধ। তাকে আমি খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই, তুমি যদি নিতে। আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা যে আপনি চাচার কণ্ঠে মুগ্ধ হয়ে পুরস্কার দিচ্ছেন। তারপর সে আমার হাতে 10,000 টাকা দিয়ে দিল। এই দেখে এ কি, সবাই একে একে আমাকে পুরস্কার দিতে লাগছে। আমি কষ্টের মাঝেও একটু ভালো লাগছে, কারণ সবাই খুশি হয়েছে আমার গান শুনে। আপনারা তো এখন অনেক খুশি, কিন্তু আপনারা সবাই বলেছিলেন আমি বিবাহিত কিনা, কিন্তু আমি জবাবে কিছুই বলতাম না। আজকে আপনাদের বলবো আমি বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনেই আমার বিয়ে হয়। কিন্তু আমার কপাল ভালো কি মন্দ তা ঠিক বলতে পারবো না, তবে বিয়ে শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন না কে সেই
ব্যক্তি যে কিনা তার সুখটাকে গলা টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানতে চাই এমন মহৎ মানুষটা কে যে সারা জীবন অন্যের সুখের জন্য লড়েছে। এই সেই মানুষটা যে আমার পুরো পৃথিবী। আমাকে দেখিয়ে বলল। আমি তো কেঁদে দিলাম, কারণ কেউ আমাকে আড়াল থেকে এতটা ভালোবেসেছে আমি বুঝতেই পারিনি। এই বুড়া বেড়া আপনার স্বামী কি করে হয় বুঝতে পারতেছি না, তবে তারপরেও স্বামী বাড়ির কাজের লোক আসলেই আজকের মেয়েদের রুচি হারিয়ে যায়। আপনারা এখনো আসল কথাটা জানেন না, তাই আগে শুনে পরে ভাবেন। এই যে বুইড়া মানুষটাকে দেখতেছেন, সে আসলে বুইড়া না, সে আমার কাছাকাছি থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে। কোনোদিন বুঝতেই পারতাম না যদি ওর আর বৃষ্টির কথা না শুনতাম। রাইসা, ও আমি আর বৃষ্টি সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো তাহলে শুনেছিল, তাই তো বলি। রাইসা কোনোদিনও আমার রুমে আসে না, কিন্তু সেদিন কেন আসলো এইসব ভাবছি আমি। তখন রাইসা আমার মুখে থাকা দাড়ি মোজ সব খুলে দেয়। এইসব দেখে তো সবাই অবাক হয়ে যায়। জানেন রাসেল কি জন্য আমার বাড়ির কাজের লোক হয়ে আছে? জানেন না তো? তাহলে শোনেন। আমি ওকে প্রথম দিন বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখে, যার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল ওকে। আমি ওর থেকে আরও চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়, সেও রাজি হয়ে যায়, আমিও ঠিকমতো পড়াশোনা করতে থাকি। কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মায়ায় যদি আমি স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়ি তাহলে আমার স্বপ্ন আর তারও কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমি ওকে ইগনোর করতে শুরু করি। তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না, নীরবে শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যাই তখনও মেনে নেয়নি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তাকে আর করতে না হয়। তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমাদের ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগিদার হতে পারিনি। আমাদের ভালোবাসা হয়তো সত্য ছিল, তার জন্যই আজও সে আমাকে ভুল বোঝেনি। সে চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে চলে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু অসুস্থ, তাই ও ঢাকায় আসবে। আমিও সবার সাথে প্ল্যান করে একই বাসে উঠি, আর আমি অপরিচিত হয়ে থেকে প্রশ্ন করেছি যে অন্য কাউকে ভালোবাসে নাকি, কিন্তু সে আমার কথা আমার কাছেই বলেছিল। সে জানতো না আমিই ছিলাম বাসের সেই মেয়েটি। এমনকি তার সকল আত্মীয়রাও এই সব কিছু করব তার প্ল্যান জানতো, শুধু রাসেল একাই অজানা ছিল। অনেক কষ্ট তাকে আমি দিয়েছি, হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি ওকে আপন করে নিতে চাই, আগলে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। এইসব কথা বলে কেঁদে দেয়। মারে, তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না, তুইও তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস। তোদেরকে আবার আমি বিয়ে দেব, কারণ সেদিন তোদের বিয়েতে তো আমি ছিলাম না। তারপর দুই আব্বু হেসে দেয়। তারপর সবাই বলল যে আমাদের আবারও বিয়ে দিবে। সবার একই কথা, সবাই দাঁড়িয়ে। তারপর আমি বললাম, না, আমি ডাক্তার ম্যাডামকে বিয়ে করব না। সে আমাকে কম কষ্ট দিয়েছে নাকি? তাকে অন্য ছেলের সাথে আমি দেখেছি, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, আর রাইসা তো কেঁদেই ফেললো। তুমি এমন কথা কেন বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বর, তোমাকে রাগান্বিত করার জন্য করেছি। আপু আপু সব জানতো। এই কথা বলে আপু দুলাভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনাকে কি করে আমি ভালোবাসবো বলুন তো? আপনি কি আমাকে ভালোবাসেন এখন বলেছেন? এই কথাটা বলা মাত্র সবার মুখে হাসি ফুটলো, আর এদিকে রাইসা হাঁটু গেড়ে মাটিতে বসে। কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো সে ভাষা আমি জানি না, তবে এইভাবে বলতে পারি, আমাকে কি তোমার ওই মনে একটু জায়গা দেবে? করবে কি তোমার বাচ্চার আম্মু? দেবে কি তোমার একলা পথের সাথী হতে? দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে? আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু। তোমার স্থান আমার পায় না আমার বুকে, বলে আমি ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। রাইসা অনেক খুশি, আর সাথে সবাই অনেক খুশি। আমি রাইসার কপালে একটা চুমু এঁকে দিই, তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে। সবাই সেটা শুনে অনেক খুশি হয়, কেননা কথাটা বলেছিল বৃষ্টি। তাহলে চলুন কথাটা শুনে আসি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করলো, আর আমার বিয়ের কথা একবারের জন্যই ভাবলো না। আরে বৃষ্টি, তোরও তো বিয়ে হবে আশিকের সাথে, তাহলে এমন বলছিস কেন? না, আমি আশিককে বিয়ে করতে যাব কেন?
এইটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর রাইসা তো অনেক অবাক হয়। আশিক তোকে বিয়ে করতে রাজি, তাহলে তুই বিয়ে করবে না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এটা শুনে চারিদিক নিস্তব্ধতা পালন করছে, কারণ সবাই একই কথা ভাবছে, এই মেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি। হে বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? বাবা, আমি পাগল হই নাই, আর রাসেলও আমাকে ভালোবাসে, বিয়ে করার লোভ দেখেই আমাকে নিয়ে এসেছে। বৃষ্টি মা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায়ে পড়ে নাটক করতেছো, সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু আশিকের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। তখন সবাই বুঝতে পারলো যে বৃষ্টি কেমন এমনটা করেছে। আমাকে ক্ষমা করে দিস রাইসা, তোর স্বামীর নামে আমি এত বড় কলঙ্ক টানলাম। না রে, ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো তোর ইজ্জত রক্ষা করার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিস। আমি দৌড়ে গিয়ে আশিকের কলার ধরে বললাম, এই আশিক, তুই কেন এমনটা করেছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা মানতে পারিনি, তাই বৃষ্টি ওরকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এইসব করতে বাধ্য করি, আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তো তোকে কোনোদিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তারপর সে রাইসার পা জড়িয়ে ধরে। সবাই আশিককে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি নিষেধ করলাম, কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরে তোদের বিয়ে দিতে চাই, আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানি, এমনিতে এক বিপদ হতে হতে বেঁচে গেছি। হ্যাঁ, ঠিকই বলছো, বেশি দেরি করা ঠিক হবে না। তাই 2 দিন পরেই তোদের বিয়ের আয়োজন করলেই ঠিক হবে। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো চলে যায়। আমিও বাসায় চলে আসি সব কাজ শেষ করে। রুমে এসে শুয়ে থেকে ভাবছি, আজ আমার সাথে কি হলো? এসব তো হওয়ার কথা ছিল না, এসব কি হয়ে গেল? বাবা রাসেল, কি করিস? আয়, খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছু খেলি না। না মা, এখন আর আমি কিছুই খাবো না। সারাদিন যে আমার সাথে কি হয়ে গেল আমি কিছুই ভাবতে পারছি না। তারপর মা আমার মাথায় হাত বোলাতে থাকে, আমি পরম সুখে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখনো মাথায় হাত বোলাচ্ছেন? মারে, ছেলেটার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, ওর ভালো লাগছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলালে ঠিক হয়ে যাবে। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা আর রাইসা চলে যায় অন্য এক রুমে। সকালে ঘুম ভাঙে রাইসার মিষ্টি ঠোঁটের ছোঁয়া। এই ওগো, আমাদের বিয়ের শপিং করতে মার্কেটে যেতে হবে, বেলা হয়েছে অনেক। যাবো মহারানী, কিন্তু আমার পাওনাটা কে দিবে? বলে রাইসাকে জড়িয়ে ধরতে যাব, তখনই আমার হাতে ধরা না দিয়ে, একটু আগেই আদর দিছি, সেইটা নিয়েই শান্ত থাকো। বিয়ের পরে যত খুশি আদর দিও, এখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই চলে গেল। আমি তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে শপিং মলে গেলাম। সবাই যার যার মতো ড্রেস কিনতে থাকলো। তারপরে শপিং শেষে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। খাবারের পর্বটা শেষ করে বাসায় চলে বাবু, কি করছো? এই তো বাবু শুয়ে আছি। তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? এসব আর ছোট বাচ্চাদের মতো অভিমান করতে হবে না। তারপর আমি রাইসাকে আবার নিজের কাছে টেনে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর রাইসা আমার বুকে শুয়ে থাকলো। এভাবে অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে দুজন যে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। হঠাৎ আমার ঘুমটা রাইসার আগেই ভেঙে যায়। এই রাইসা, ওঠো, অনেক ঘুমিয়েছো, এখন বিকেল হয়েছে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন? ঘুমের মধ্যে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আর ঘুমালে চলবে না, ওঠো, উঠে গোসল করে নাও, পরে আবার শরীর খারাপ করবে। বলেই আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ আমাদের বিয়ে। আজ আমি অনেক খুশি, অনেক মানুষ এসেছে। আজ আমি রাইসাকে আমার আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের বিয়েটা ইসলামী শরীয়ত অনুযায়ী হয়ে গেল। রাইসাকে একটা রুমে রাখা হয়েছে, সবাই রাইসার সাথে কথা বলছে। এদিকে আমার সাথে কেউই কথা বলছে না, তাই একা একাই ছাদে বসে আছি। একটু পর ছাদে কারো উপস্থিতি টের পেলাম। তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা তোমার জন্য রুমে বসে আছে, আর তুমি এখানে কি করো? কিছু না, আসলে কিছু ভালো লাগছে। সবাই তো রাইসাকে নিয়ে ব্যস্ত, তাই এখানে একটু মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও, আমার বান্ধবীটা একা একা বসে আছে। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু মারা চাই। বলেই হেসে ফেললো। আমি নিচে আসলাম, রুমের সামনে দাঁড়িয়ে আছি। তারপরে এক বস্তার সাহস নিয়ে রুমের মধ্যে ঢুকলাম। কিন্তু আমার বউ কোথায়? রুমে তো নেই, ওয়াশরুমেও নেই, কোথায় গেল? আমার একটু একটু চিন্তা হতে লাগলো, কিন্তু আমার চিন্তা ভুল করে রাইসা একটু পরে বাইরে থেকে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। ওঠো ওঠো, তোমার জায়গা আমার পায়ে না, এই বুকে। বলে আমি ওকে আমার বুকে নিয়ে কপালে একটা ঝুমা এঁকে দিলাম। এই ছাড়ো,
আগে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নিই। তারপর আমরা দুজনে অজু করে নিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর রাইসাকে আমি খাটে বসিয়ে দিয়ে লাঠি নিয়ে বিড়াল খুঁজতে লাগলাম। এই, তুমি পাগল টাগল হলে নাকি? এভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না মানে বৃষ্টি আপু বললো আজকে নাকি বিড়াল মারতে হবে, তাই বিড়াল খুঁজতেছি, কিন্তু ঘরের কোথাও তো বিড়াল নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না, আসো আমি বিড়াল দেখিয়ে দেই। তারপর আমি খাটে গিয়ে বসি। তারপর রাইসা আমার ঠোঁট চোরা তার ঠোঁটের দখলে নিয়ে নেই। এভাবে 10 মিনিট চলে, তারপর ছেড়ে দেয়। আমি হাঁপাচ্ছি। এই, আমাকে তার একটু হলে মেরে ফেলতে। এইভাবে কি কেউ বিড়াল মানে নাকি? কি সব বলো পাগল একটা, এইভাবে কেউ বলে? আমার বুঝি শরম করে না? হ্যাঁ, আমার লজ্জাবতী বউ, আর লজ্জা পেতে হবে না বলে আমি রাইসার কপালে একটা চুমু রেখে দিলাম। শোনো না। কি বলো? আমি তো তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, ভালো কি বলবে? আমার না তোমার মতো সুন্দর একটা কিউট গুলুমুলু একটা বেবি চাই। ওরে বাবা, তাই নাকি? কিন্তু বেবি নিতে গেলে তো অনেক কষ্ট করতে হবে। তাই কি? আমি বেবি নেওয়ার জন্য একটু কেন, যতটা কষ্ট করতে হয় ততটাই কষ্ট করব, তবু আমার বেবি চাই চাই। তাহলে চলো বাংলাদেশ টি-20 খেলা খেলা যাক। তারপর দুজনে শুরু করলাম হার না মানা খেলা। ভেসে গেলাম সুখের সাগরে। সুখের সাগরে ভাসতে ভাসতে সকাল হয়ে গেল। আমার আগে রাইসারই ঘুম ভেঙে গেল। রাতের কথা মনে পড়তেই রাইসা একটু মুচকি হাসলো, হেসে আমার কপালে একটা চুমু দিয়ে গোসল করতে চলে যায়। এদিকে একটু পর আমারও ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি রাইসা আমার পাশে নেই। একটু পর লম্বা চুলগুলো ঝাড়তে ঝাড়তে আমার সামনে আসলো। কি মহারাজের ঘুম ভেঙেছে নাকি? কিছু বলছে না, শুধু দেখছি ওকে অনেক সুন্দর লাগছে থাকে। আমি ওকে টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম, 4 ঠোঁট এক করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এই দুষ্টু ছাড়ো, রাতে এত আদর দিয়েও মন ভরে নাই তাই না? তোমাকে যত দেখি ততই প্রেমে পড়ে যায়। এত সুন্দর কেন তুমি? আমার বউয়ের নজর যেন কারো না লাগে। এভাবে চলতে থাকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আপনারা ওদের জন্য দোয়া করবেন কেমন, যাতে একটা বাংলাদেশ টিম গঠন করতে পারে। এই গল্পটা এখানেই রেখে দিলাম।